এবার ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া গাজার স্কুলগুলোকে টার্গেট বানাচ্ছে ইসরায়েল। 4 দিনে 4টি প্রতিষ্ঠানে হামলা। 7 অক্টোবর নিজের দেশের সামরিক বাহিনীর গুলিতে প্রাণ গেছে অনেক ইসরায়েলেরই। হারেৎজের অনুসন্ধান প্রয়োগ করা হয়েছিল বিতর্কিত হান্নিবাল ডিরেক্টিভ কৌশল। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে নেটোর সম্মেলন। কিয়েভকে বিপুল সমরাস্ত্র দেওয়ার ঘোষণা। জোটে অন্তর্ভুক্তির আশা পূরণ হচ্ছে না এবারও। দর্শক, আপনারা এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। গাজায় আবারও স্কুল টার্গেট করে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 30 জনের, আহত আরও অনেকে। খান ইউনিসের আফসান আল কাবরিয়া শহরের হয়েছে এই হামলা। হতাহতদের বেশিরভাগ নারী এবং শিশু। এখানে সেখানে ছড়িয়ে আছে মরদেহের অংশ। আল আউদা স্কুল সংলগ্ন এলাকায় তাঁবু টাঙিয়ে আশ্রয় নিয়েছিল 3000 ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, হামাস সদস্যদের ঘাঁটি লক্ষ্য করে সীমিত হামলা চালিয়েছে সেনারা। বেসামরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 1 সপ্তাহের আগে অঞ্চলটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের। সরেও গিয়েছে কয়েক হাজার মানুষ, তবে খাবার ও পানির ব্যবস্থা থাকায় রয়ে যায় অনেকে। গত 4 দিনে এই নিয়ে গাজার স্কুলে চতুর্থ হামলার ঘটনা এটি। এর আগে নুসাইরাত ক্যাম্পের 2টি স্কুল ও গাজা সিটির একটি স্কুলে বর্বরতা চালায় ইসরায়েলি বাহিনী। বেছে বেছে ফিলিস্তিনের গাজার স্কুলগুলোতে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলতি সপ্তাহের শুরু থেকে টানা 4 দিন নুসাইরাত, গাজা সিটি ও খান ইউনিসের স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। নিরাপদ আশ্রয় ভেবে হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশু যেখানে মাথা গুঁজেছেন সেগুলো লক্ষ্য করে বোমা ফেলছে নেতানিয়াহু বাহিনী। শুধু তাই নয়, ত্রাণ সহায়তা পাওয়া যায় এমন এলাকা ছাড়তেও নির্দেশনা দিচ্ছে তেল আবিব। সারি সারি লাশ সামনে নিয়ে চলছে আর্তনাদ। কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন সন্তান, আবার কেউ বা হারিয়েছেন বাবা মা। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এমন চিত্র নতুন নয়। খান ইউনিসের এই স্কুলটিতে ফুটবল খেলছিল আশ্রয় নেওয়া শিশুরা। ইসরায়েলি বোমার তাণ্ডবে মুহূর্তে বদলে যায় চিত্র। আনন্দ রূপ নেয় বিষাদে। চারদিকে ছড়িয়ে পড়ে হাহাকার। কিছুক্ষণ আগেও যে স্থান ভরপুর ছিল প্রাণ চাঞ্চল্যে, তা যেন রূপ নেয় মৃত্যুপুরীতে। তারা আমাদের সন্তানদের লক্ষ্য করে হামলা করছে। ওরা নিরীহ শিশু আর মানুষকেই মারতে পারবে। হামাসকে তারা কখনো মারতে পারেনি, পারবেও না। স্কুলের গেটের কাছে ছিলাম, বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছিলাম। হঠাৎ করেই বিকট শব্দ হয়। মানুষ চারদিকে ছুটতে শুরু করে। কোনো অ্যাম্বুলেন্সও ছিল না। যারা মারা গেছে তারা হামাস কিংবা ফাতাহ কিছুর সাথেই জড়িত ছিল না। গেল 4 দিনে টার্গেট করে 4 স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার নুসাইরাতের আল জাউনি স্কুলে হামলার মধ্য দিয়ে শুরু হয় এই টার্গেট কিলিং, যেখানে আশ্রয় নিয়েছিল অন্তত 2000 ফিলিস্তিনি। একের পর এক হামলা করা হয় গাজা সিটি ও নুসাইরাতের আরও 2 স্কুলে, যার সবশেষ উদাহরণ খান ইউনিসের এই আল আউদা স্কুল। খাবার আর পানির খোঁজে রাফার কাছাকাছি এলাকাগুলোতে আশ্রয় নিয়েছিল অসহায় ফিলিস্তিনিরা। পাওয়া যেত ত্রাণ সহায়তা, মাথা গুঁজেছিলেন এমন স্কুলগুলোতেই। কিন্তু বেছে বেছে খান ইউনিসের এমন এলাকাগুলোই খালি করার নির্দেশনা দিচ্ছে নেতানিয়াহু বাহিনী। চালাচ্ছে হত্যাযজ্ঞ। নিরাপদ আশ্রয়ের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন খান ইউনিসের অন্তত 10,000 মানুষ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই স্কুল এবং আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 500রও বেশি মানুষ। এমনটাই বলছে জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ সহায়তা সংস্থা। অনিক রহমান, যমুনা নিউজ। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে প্রাণ হারালেন আরও এক ইসরায়েলি কমান্ডো। মঙ্গলবার মধ্য গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হামলায় মৃত্যু হয় তার। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। 21 বছর বয়সী ওই ইসরায়েলি কমান্ডোর নাম তাল লাহাত। তিনি কেফা সাবার মাগলান ইউনিটের কমান্ডো হিসেবে কর্মরত ছিলেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় 9 মাসের চলমান ইসরায়েলি আগ্রাসনের জবাবে এ পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছে 327 ইসরায়েলি সেনা, আহত অন্তত 2100।
এদিকে দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বিভিন্ন স্থানে। তুল কারেমের শরণার্থী শিবিরে ও নাবলুসেও ব্যাপক অভিযান চালায় ইসরায়েল। সেনাদের ছোড়া বুলেটে শিশুসহ আহত হন বেশ কয়েকজন। ফিলিস্তিনিদের লক্ষ্য করে নিক্ষেপ করা হয় টিয়ার শেল। পাল্টা প্রতিরোধ করে ফিলিস্তিনি যোদ্ধারা। হুসান থেকে আটক করা হয়েছে 4 জনকে। এদিকে জেরিকো, সালফিদ ও হেব্রনেও চলে অভিযান। ধ্বংস করা হয় একাধিক স্থাপনা। রামাল্লায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি এলাকা। হামাস নির্মূলের অজুহাতে গাজায় যখন তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল, তখন আরও শক্তিশালী হয়ে ওঠার দাবি সংগঠনটির। বলছে যুদ্ধের মধ্যেই হাজার হাজার ফিলিস্তিনি যুবক নতুন করে যোগ দিয়েছে তাদের সংগঠনে। ইসরায়েলের ছোড়া মিসাইল বোমার ধ্বংসাবশেষের ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়ানো হয়েছে বলে দাবি হামাসের। যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার তথ্য উঠে এসেছে ইসরায়েলের গণমাধ্যমেও। গাজায় 9 মাস ধরে যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তার অন্যতম এজেন্ডা হামাস নির্মূল। উপত্যকা জুড়ে তাণ্ডব চালিয়ে একের পর এক গোষ্ঠীটির অস্ত্রগুদাম আর টানেল ধ্বংসের পাশাপাশি হাজার হাজার যোদ্ধাকে হত্যার দাবিও করেছে ইসরায়েল। গোটা উপত্যকায় এখন ধ্বংসস্তূপ। এমন নৃশংসতা চালিয়েও হামাসের শক্তি কতটা ক্ষয় করতে পেরেছে ইসরায়েল। সম্প্রতি যেভাবে তেল আবিবের সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে ফিলিস্তিনি যোদ্ধারা, তাতে তারা যে এখনও বেশ শক্তিশালী তা স্পষ্ট। এত ক্ষয়ক্ষতির পরও কিভাবে টিকে রয়েছে হামাস? সংগঠনটির দাবি, যুদ্ধ চলাকালীনও হাজার হাজার ফিলিস্তিনি যুবক যোগ দিয়েছে গোষ্ঠীটিতে। সম্প্রতি হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা দাবি করেন, গত 9 মাসে সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সামরিক শক্তিও বাড়িয়েছে গোষ্ঠীটি। বিপুল পরিমাণ বিস্ফোরক গোলাবারুদও তৈরি করেছে তারা, যা দিয়ে গড়ে তুলছে শক্ত প্রতিরোধ। যুদ্ধ চলাকালীন আমরা হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগে সক্ষম হয়েছি। এছাড়াও আমরা আমাদের সক্ষমতা আরও বাড়িয়েছি। বিস্ফোরক ও গুলি তৈরি, নিত্য নতুন ফাঁদ পাততেও সক্ষম হয়েছি আমরা। শত্রুদের অস্ত্রের ধ্বংসাবশেষও আমরা পুনর্ব্যবহার করছি। গাজায় আগ্রাসন চলাকালীন হামাসের সদস্য সংখ্যা বৃদ্ধির তথ্য উঠে এসেছে জেরুজালেম পোস্ট সহ একাধিক ইসরায়েলি গণমাধ্যমেও। তাদের প্রতিবেদনের তথ্য বলছে, খান ইউনিসে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে ট্রেনিং সেন্টারও খুলেছে হামাস। ধারণা করা হচ্ছে এ কারণে খান ইউনিসে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, যুদ্ধে 14 থেকে 16 হাজার যোদ্ধা হারিয়েছে হামাস। পাশাপাশি আহত বা আটক হয়েছে আরও কয়েক হাজার। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, এই শূন্যস্থান পূরণে প্রায় 20,000 যুবককে নতুন সদস্য করেছে গোষ্ঠীটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গত বছর 7 অক্টোবর ইসরায়েলের হামাসের নজিরবিহীন অভিযানের দিন বেশ কয়েকজন সেনা ও বেসামরিকের মৃত্যু হয়েছিল নিজের দেশের সামরিক বাহিনীর গুলিতে। ইসরায়েলের গণমাধ্যম হারেতসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এই তথ্য। সেখানে বলা হয়েছে, আটককৃত সেনাদের যাতে গাজায় নিয়ে যেতে না পারে, আর ঠিক সে কারণেই নেওয়া হয়েছিল এই পদক্ষেপ। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষায় যে কৌশলকে বলা হয় হান্নিবাল ডিরেক্টিভ। প্রায় 2 দশক ধরে বিতর্কিত এই প্রোটোকলের চর্চা করছে তেল আবিব। গত বছর 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাস। অতর্কিত হামলায় দিশেহারা হয়ে পড়েছিল ইহুদি সেনারা। সংঘাতে মৃত্যু হয়েছিল প্রায় 1200 মানুষের। সেনা ও বেসামরিক সহ প্রায় 250 জনকে আটক করেছিল হামাস সদস্যরা। সে সময় ইরেজের আঞ্চলিক হেডকোয়ার্টার্স থেকে একটি নির্দেশ দেয়া হয়। কোড নেম ছিল হান্নিবাল অ্যাট ইরেজ। ইসরায়েলের অন্তত 3টি সামরিক ঘাঁটিতে পাঠানো হয় এই নির্দেশ। বলা হয়, হামাসের কোনো একটি গাড়িও যেন ফিরতে না পারে গাজায়। সেনাদের অভিযানে টার্গেট করা হয় যানগুলোকে, যদিও জিম্মিরাও ছিল সেসব গাড়িতে। 7 অক্টোবরের ওই অভিযান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম হারেতস। সেখানে বলা হয়, হান্নিবাল ডিরেক্টিভ প্রোটোকল প্রয়োগ করা হয়েছিল সেদিন। বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা। নেওয়া হয়েছে বহু সেনার সাক্ষ্য। হারেতসের এই প্রতিবেদনের পরই আলোচনায় কি এই হান্নিবাল ডিরেক্টিভ। শত্রুপক্ষ যাতে সেনাদের আটক বা জিম্মি করে নিয়ে যেতে না পারে তা ঠেকাতে নেওয়া হয় এই কৌশল। এই প্রোটোকল অনুযায়ী প্রয়োজনে নিজেদের সেনাদের হত্যার অনুমোদন পায় ইসরায়েলি বাহিনী। হারেতসের রিপোর্ট বলছে, 7 অক্টোবর আইডিএফের গুলিতেই প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন সেনা, এমনকি বেসামরিক ইসরায়েলিও।
1986 সালে লেবাননে হিজবুল্লাহ 3 ইসরায়েলি সেনাকে ধরে নিয়ে যাওয়ার পর চালু হয় এই প্রোটোকল। 10 বছর পর তাদের মরদেহ ফেরত পায় 123 হিজবুল্লাহ যোদ্ধার মরদেহের বিনিময়ে। এরপর 2 দশক ধরে বহুবার চর্চা করা হয়েছে এই প্রোটোকল। ইসরায়েলের শীর্ষ কয়েকজন সেনা জানিয়েছেন, শত্রুপক্ষকে দর কষাকষির সুযোগ তৈরি করে দেয় বন্দীরা। সেনাদের মনোবলেও এর প্রভাব পড়ে। আটকদের কাছ থেকে কৌশলগত তথ্য পাচারের শঙ্কাও থাকে। এসব প্রতিরোধেই ইসরায়েলের বিতর্কিত হান্নাবিল ডিরেক্টিভ প্রোটোকল। যমুনা নিউজ। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার এলাকাটিতে ছোড়া হয় একগুচ্ছ রকেট। এসব হামলায় 2 জন গুরুতর আহত হন। একই দিন ইসরায়েলি হামলায় সিরিয়ায় প্রাণ যায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সাবেক দেহরক্ষীর। দামেস্ক বৈরুত মহাসড়কে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। সিরিয়ায় ইসরায়েলের হামলায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। তেল আবিবের দাবি, হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের কাজ করতেন নিহত ইয়াসের নিমর কার্নাবাস। এই ঘটনার পরই পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ সহ 3টি জাহাজে হামলা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এক বক্তব্যে এমন দাবি করেন ইরান সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। মঙ্গলবার আরব সাগরের বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন পণ্যবাহী জাহাজ মায়ার্স্ক সেন্টোসায় হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী হুতি। নৌবাহিনী ও মিসাইল ফোর্সের যৌথ এই অভিযানে লক্ষ্যে নির্ভুল এবং সরাসরি আঘাতের দাবিও করে হুতি বিদ্রোহীরা। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বেশ কয়েক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জাহাজটি। একই সাথে এডেন উপসাগরে আরও 2টি জাহাজের ড্রোন হামলার দাবি করে ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীটি। এদিকে হুতিদের একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে সম্মেলনে বসেছেন ন্যাটোর শীর্ষ নেতারা। জোটের অন্তর্ভুক্ত হওয়ার উচ্চাভিলাষ নিয়ে অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। এ বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি ন্যাটো, বরং রাশিয়াকে ঠেকাতে আরও বিপুল সামরিক সহায়তার আশ্বাস দিল বিশ্ব নেতারা। কোনো সময়সীমা বেঁধে না দিলে ওয়াশিংটন বলছে ইউক্রেনের ভবিষ্যৎ রয়েছে ন্যাটোতেই। ওয়াশিংটনে সামরিক জোট ন্যাটোর 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে 3 দিনের সম্মেলন। মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনে অবশ্য সদস্য না হয়েও সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ইউক্রেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ব্যাপক সহায়তার ঘোষণা আসছে সম্মেলন থেকে। উদ্বোধনী আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা, কয়েক মাসের মধ্যে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। পুতিন আগ্রাসন চালিয়ে যাওয়ার মাধ্যমে ইউক্রেনের সম্পূর্ণ পরাধীনতা চায়। আমাদের সহায়তা অব্যাহত থাকলে পুতিনকে ইউক্রেনই থামাতে পারবে। ঐতিহাসিক অনুদানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইটালি ইউক্রেনকে আগামী কয়েক মাসের মধ্যে কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে। চলমান সম্মেলনের অন্যতম এজেন্ডা যে ইউক্রেনকে সহায়তার ইস্যু, তাই স্পষ্ট সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গের কথাতেও। ইউক্রেন নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসবে দিলেন এমন বার্তা। আমরা এই সম্মেলনে ইউক্রেনের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিব। গত কয়েকদিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহর, শিশু হাসপাতালে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া, তাতে তাদের প্রতি আমাদের সমর্থন আরও বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে জোটটির সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সেই উচ্চাভিলাষ নিয়েই চলমান সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও সদস্য পদের বিষয়ে এখনও মেলেনি সবুজ সংকেত, তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলছে ন্যাটোই হবে কিয়েভের ভবিষ্যৎ। আমরা এখন এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে বিষয়টি স্পষ্ট যে ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোতে। বিষয়টি যখন সার্বজনীনভাবে প্রকাশিত হবে তখনই এ ব্যাপারে মন্তব্য করব আমরা। সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ 32 সদস্য দেশের নেতা অংশ নিচ্ছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো প্রার্থী বেশি অযোগ্য বা তা ঠিক করতে পারছে না ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট জো বাইডেনকে বিদ্রূপ করে এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামিতে বিশাল সমাবেশে যোগ দেন তিনি। বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল বাইডেনকে নিয়ে উপহাস।
ডেমোক্র্যাটদের মনোবল ভেঙে গেছে বলে দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবারও মুখোমুখি বিতর্কে অংশগ্রহণের চ্যালেঞ্জ ছুড়ে দেন জো বাইডেনের প্রতি। ফ্লোরিডার মানুষ ট্রাম্পকে জয়ী করবে বলে আত্মবিশ্বাসী তিনি। নাগরিকদের সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। গত 27 জুন সিএনএনের প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন বাইডেন। এরপর থেকেই আরেক দফা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে নিজের দলের মধ্যেই। ডেমোক্রেটরা বিভক্ত, পুরোপুরি ভেঙে পড়েছে তারা, কারণ তারা সিদ্ধান্ত নিতে পারছে না কে সবচেয়ে অযোগ্য, ঘুমন্ত কুটিল বাইডেন নাকি হাস্যকর কমলা। আমাদের বিজয় এতটাই নিশ্চিত যে তার নিজের দল তাকে ছুঁড়ে ফেলতে চাইছে। সবাই চায় সরে দাঁড়াক। যেভাবে তার বিষয়ে যে আচরণ করা হচ্ছে তা লজ্জাজনক। তবে আমি দুঃখিত নই, কারণ তিনি খুব খারাপ মানুষ। ইরানের বিরুদ্ধে নিজ দেশের ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির সতর্কবার্তা, বিদেশি শক্তি মার্কিনীদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা হবে অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের সুযোগ দিতে চাচ্ছে ইরান। আমি বলতে চাই, গাজায় সংঘাতের বিষয়ে আমেরিকানরা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করছে। স্বাধীন মতামত প্রকাশ গণতন্ত্রের জন্য অপরিহার্য। কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করব। আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই, আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা হবে অগ্রহণযোগ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে বলার ক্ষমতা আছে ভারতের, এমন দাবি করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, মস্কোর সাথে নয়াদিল্লির দীর্ঘস্থায়ী সম্পর্কের কারণেই রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধে আহ্বান জানাতে পারে ভারত। with whom we engage in full and frank dialogue, including their relationship with Russia. যুক্তরাষ্ট্র মনে করে ভারত সহ সকল দেশ ইউক্রেনের ক্ষেত্রে স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করে। ওয়াশিংটন এটাও বিশ্বাস করে যে পুতিনকে ইউক্রেনের অপ্রীতিকর যুদ্ধ বন্ধ করতে বলার সক্ষমতা আছে নয়াদিল্লির, কেননা তাদের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক আছে। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে হয় এই দুর্ঘটনা। এতে আহত হয়েছেন আরও 19 জন। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। লখনৌ থেকে আগ্রা এক্সপ্রেসওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষ ঘটে। বাসটিকে লরিটি ওভারটেক করতে গেলে বাধে এই সংঘর্ষ। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। আহতদের নেওয়া হয়েছে হাসপাতালে। এর মধ্যে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক। কলম্বিয়ার উপকূলে অভিবাসীদের একটি নৌকা ডুবে গেছে। এই ঘটনায় মারা গেছেন একজন, নিখোঁজ রয়েছেন আরও 4 অভিবাসন প্রত্যাশী। মঙ্গলবার দক্ষিণ আমেরিকার দেশটির সান আন্দ্রেস উপকূল থেকে মাত্র 1 নটিক্যাল মাইল দূর থেকে উদ্ধার করা হয় ভাসতে থাকা 15 অভিবাসন প্রত্যাশীকে। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ইকুয়েডর, ইরান, নিকারাগুয়া, কাজাখস্তান ও ভেনেজুয়েলার নাগরিক। তাদের মধ্যে 6 জনই শিশু। বোটে থাকা 2 জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান। নৌকায় করে তারা নিকারাগুয়ার একটি দ্বীপে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কলম্বিয়া কর্তৃপক্ষ। লাতিন আমেরিকার দেশ পেরুতে উদ্ধার হলো 22 বছরের পুরনো এক পর্বতারোহীর অক্ষত মরদেহ। শুক্রবার দেশটির সর্বোচ্চ পর্বত হুয়াসকারান পর্বত থেকে মরদেহটি উদ্ধার করে পেরুভিয়ান পুলিশ ও উদ্ধারকারী দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, উদ্ধারকৃত ওই পর্বতারোহীর নাম উইলিয়াম স্ট্যামফল। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। 17,000-এরও বেশি ফুট উচ্চতা থেকে উদ্ধার করা হয় মরদেহটি, যার বিভিন্ন অংশ এখনও অক্ষত আছে। 2 দশকেরও বেশি সময় আগে 2002 সালে পেরুর ওই পাহাড়টিতে আরোহণ করতে যান উইলিয়াম স্ট্যামফল। নিখোঁজ হওয়ার পর তার সন্ধানে চলে একাধিক অভিযান। খোঁজ না পাওয়ায় ধারণা করা হচ্ছিল তুষার ধসেই মৃত্যু হয়েছে ওই মার্কিন নাগরিকের। ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের আয়োজন এখন কেবল টক অব দ্য কান্ট্রি নয়, আলোড়ন তুলেছে পুরো বিশ্বে। তবে জাঁকজমকপূর্ণ এই আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতীয়দের মধ্যে। এত বিপুল টাকা খরচকে লোক দেখানো বলছেন অনেকে। কেউ কেউ অবশ্য সাফাইও গাইছেন, বলছেন কাড়ি কাড়ি অর্থের ছড়াছড়ি সমৃদ্ধি করছে দেশের অর্থনীতিকে।
রঙিন সাজে সেজে উঠেছে ধীরুভাই আম্বানি স্কোয়ার। অ্যান্টিলিয়াতেও সাজ রব। ভারতে বসেছে দেশি বিদেশি তারকাদের মেলা। দুদিন বাদে শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে, তাই মুম্বাইয়ে চলছে এলাহি কাণ্ড। প্রি ওয়েডিং থেকে শুরু করে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। কয়েক মাস ধরেই ভারতে চলছে আম্বানি পরিবারের উৎসব। অনুষ্ঠান উপলক্ষে চোখ ধাঁধানো আয়োজন আর অর্থের ছড়াছড়ি। জমকালো বিয়ের উৎসব নিয়ে অবশ্য ভারতে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে আম্বানিদের। বিপুল অর্থের অপচয়কে লোক দেখানো বলছেন অনেকে। তাদের অর্থ আছে তাই এত কিছু করছে, কিন্তু বিয়ে নিয়ে যা করছে তা হাস্যকর। আমরা জানি আপনার সম্পদ আছে, এভাবে শো অফের দরকার নেই। অবশ্য অনেক ভারতীয় আম্বানি পরিবারের সাফাইও গেছেন। বিদেশি সঙ্গীত শিল্পীদের ভারতে আসাকে ইতিবাচক বলছেন তারা। দাবি আম্বানিদের এই আয়োজন ভূমিকা রাখছে ভারতের অর্থনীতিতেও। আম্বানি পরিবারের এমন আয়োজন আর হবে না। বিশ্বের নানা প্রান্ত থেকে তারা শিল্পীদের এনেছে, অর্থ খরচ করছে। এটি দেশের অর্থনীতিকেও সাহায্য করছে। আমি মনে করি আপনার অর্থ থাকলে আপনার উচিত তা খরচ করা। যে আয়োজন হচ্ছে তা তাদের আভিজাত্যের সাথে যায়। মোট সম্পদের 1% তো খরচ হচ্ছে না। আন্তর্জাতিক শিল্পীদের তারা ভারত এনেছে। ভারতের সাধারণ মানুষ তাদের গান শুনতে পারছে। এত অতিরঞ্জন অযৌক্তিক হলেও আমি মনে করি ঠিকই আছে। 29 জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত রাধিকার বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 12 জুলাই 4 হাত 1 হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের আইডেস্কের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।